দর্শক, আইএফআইসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। আমরা আমাদের এই অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা এমন একজন অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যিনি তার পেশাগত কারণে এবং তার যে বুদ্ধিদীপ্ত উপস্থাপন, সে উপস্থাপনের কারণে গত ১.৫ দশকেরও সময় বেশি ধরে আমাদের কাছে পরিচিত এবং আপনাদের কাছেও পরিচিত। তিনি ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, যিনি বঙ্গবন্ধু হত্যা মামলায় আসামি পক্ষের আইনজীবী হিসাবে তার ক্ষুরধার যুক্তি তুলে ধরেছিলেন। সে সময় আদালতের সামনে যা দেশি বিদেশি গণমাধ্যমে চমৎকারভাবে উপস্থাপন হয়েছিল। তিনি আরেকটি কারণে এই সমসাময়িক সময়ে আলোচিত এবং সবার কাছে তিনি অতি পরিচিত। তিনি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংকের যে সমস্ত প্রতিষ্ঠান, তিনি সেই প্রতিষ্ঠানের ৫২টি প্রতিষ্ঠানের লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন। একই সাথে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে যেসব মামলা পরিচালনা হয়েছে সেই মামলায়ও তিনি প্রধান আইনজীবী হিসাবে ভূমিকা রেখেছেন এবং রাখছেন। আমরা ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, আপনাকে আমাদের এনটিভি স্টুডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের আলোচনার জন্য। কেমন আছেন আপনি? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমরা জানতে চাইব যে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিভাবে একের পর এক মামলার জালে পড়লেন, ফাঁদে পড়লেন এবং সেই শুরুটা কবে থেকে হয়েছিল? আচ্ছা, তার আগে আমি একটু আপনার সংশোধন করে দিতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের বিরুদ্ধে যে মামলাটা করা হয়েছিল সেটা হচ্ছে গ্রামীণ টেলিকম। তো এই ধরনের ৫২টি অর্গানাইজেশন যেগুলিকে ডক্টর ইউনুসের সামাজিক ব্যবসার অংশ, সোশ্যাল বিজনেসের প্রোগ্রাম সারা পৃথিবীতে প্রচলিত, এটা গ্রামীণ ব্যাংকের অঙ্গ না। এটা হচ্ছে গ্রামীণ ব্যাংকটা হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রকল্প, যেটা তিনি গ্রামীণ ব্যাংক প্রকল্প নামে গ্রহণ করেছিল ১৯৭৬ সালে। আর এটাকে ব্যাংকে রূপান্তরিত করা হয়েছে ১৯৮৩ সালে। তার বিনিময়ে ওনার সমস্ত কিছু গ্রামীণ ব্যাংকে দিয়েছেন, দিয়ে গ্রামীণ ব্যাংকে তিনি করলেন। আর এই যে সামাজিক সংগঠনগুলি, এগুলি তিনি করলেন সোশ্যাল বিজনেস। উনি যখন দেখলেন গ্রামীণ ব্যাংকে উনি নোবেল পুরস্কার পেলেন এবং এর মাধ্যমে গ্রামের মানুষের স্বল্প ঋণ কার্যক্রম, ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে করলেন এবং ৯৭% নারী এটার সদস্য। এটার উন্নয়ন হওয়ার পরে উনি মনে করলেন যে এই দারিদ্রতা শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীর দারিদ্রতা একরকম। আমেরিকার দারিদ্রতাও যতটুকু কষ্টবহন, বাংলাদেশের দারিদ্রতাও পৃথিবীর সমস্ত দেশে। তাই তিনি মনে করলেন যে সারা বিশ্বের দারিদ্রতাকে উনি সেটার থেকে করবেন। এই জন্য তিনি এই নতুন থিওরিটা দিলেন, যেটাকে বলা হলো সামাজিক ব্যবসা, সোশ্যাল বিজনেস। উনি বললেন যে এই সোশ্যাল বিজনেসের মেইন পার্টটাই হচ্ছে, এটা ব্যাখ্যা করে যদি ওটাতে আসি তাহলে জিনিসটা বলা হবে। সোশ্যাল বিজনেসটা হচ্ছে যেটা সারা পৃথিবী আজকে এতভাবে সমাদিত হয়েছেন, উনি গ্রহণ করছেন। তার মূল উদ্দেশ্য হচ্ছে, তিনি বললেন যে সোশ্যাল বিজনেস যে এই জিনিসটা হচ্ছে দারিদ্রতা বিমোচন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা। উনি বললেন শিক্ষিত ছেলেরা শিক্ষিত হওয়ার পর চাকুরির পিছনে ঘুরেন, কিন্তু তারা চাকুরি পায় না, হতাশ হয়ে যাচ্ছেন। উনি বললেন যে না, এই প্রবলেমটাকে উনি সমস্ত প্রবলেমটাকে একটা ব্যবসার মাধ্যমেই সমাধান করতে চান। তো তিনি বললেন আসো আমরা সবাই মিলে একটা ব্যবসা গঠন করি। যেহেতু সবাই মিলে করব, এটা সামাজিক ব্যবসা। এই ব্যবসাটা আমরা সবাই মিলে যার যা আছে তা দিয়ে আমরা স্টার্ট করব। আর যদি তাতে না হয়, সমাজের যারা বিত্তবান আছে এবং অনেক ব্যক্তি আছে যারা সমাজের জন্য অর্থ দিতে চায়, তাদের কাছ থেকে অর্থ নিয়ে আমরা কোনো মুনাফা নেব না। এই যে ব্যবসাটা করব, ব্যবসাটার মাধ্যমে অগ্রগতি হবে, এটার মুনাফা আমরা গ্রহণ করব না। এটাকে বলা হয় নট প্রফিট কোম্পানি বলা হয়। তো নিব না। আর যার কাছ থেকে আমরা এই ধার নিলাম
তার টাকাটা তাকে ফেরত দিব মুনাফা ছাড়া। এই মুনাফা না নেওয়ার কারণে এই মুনাফাটাকে আবার একটার পর ফর দি অ্যাডভান্সমেন্ট অফ দি সোসাইটি একটার পর একটা নতুনভাবে সংগঠন করা হচ্ছে। এই যে মুনাফা না নিয়ে কিভাবে নিজেকে সমৃদ্ধ করে জাতিকে করা যায়, এটাই ওনার প্রচেষ্টা ছিল। ফলে এই মুনাফা না নেওয়ার ফলে যখন ব্যবসার মাধ্যমে সে কর্মসংস্থান পেল, কর্মসংস্থানের মধ্য দিয়ে দারিদ্রতা বিমোচন হলো, এবং দারিদ্রতা বিমোচনের মধ্য দিয়ে সারা বিশ্বব্যাপী তিনি বললেন একের পর এক এই করবেন। এটাই হচ্ছে তার সামাজিক ব্যবসার থিওরি। এই থিওরিটা আজকে পৃথিবীর উন্নত অনুন্নত সর্বোচ্চ উন্নত দেশগুলিও সেটা গ্রহণ করেছে, এবং এটার গ্রহণের মধ্য দিয়ে আজকে জাপান, কোরিয়া, কানাডা, আপনার অস্ট্রেলিয়া, বিভিন্ন দেশের পাঠ্যপুস্তকে ডক্টর ইউনূসের জীবনী পড়ানো হয় অনেক দিন আগে থেকে। মানে তাকে এতভাবে মানুষ সমাদিত করেছে যে দারিদ্রতা বিমোচনের জন্য, এবং এটাকে কেন্দ্র করে আমার জাতিসংঘ বলল যে এইটাকে তার থিওরিটাকে গ্রহণ করে 3-0 কর্মসূচি নিলেন, যে দারিদ্রতা বিমোচন কর্মসূচি, মানে চাকুরির যে ব্যবস্থা, আর হচ্ছে কার্বন নিঃসরণ। এই থিওরিটা কিন্তু ওনার কাছ থেকে গ্রহণ করে জাতিসংঘ আজকে তাকে আপনার জাতিসংঘের মহাসচিবের অন্যতম উপদেষ্টা নিয়োগ দিলেন, এবং এই জিনিসটাই গ্রহণ করা হলো। আর এই যে কথাটা বললেন, এটা হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পূর্ণ আলাদা, আর ওনার এই সামাজিক ব্যবসা প্রতিষ্ঠানগুলি সম্পূর্ণ আলাদা। এগুলি প্রত্যেকটি এই ধরনের প্রায় 52টি অর্গানাইজেশন উনি বাংলাদেশে গড়ে তুলেছেন। এগুলির আদতে সারা পৃথিবীতে এই অর্গানাইজেশনগুলি হয়েছে। যেমন আমেরিকায় আছে গ্রামীণ আমেরিকা, তার 1 বছরে $1 বিলিয়ন তারাই সংগ্রহ করতেছে সমস্ত কিছু। সারা পৃথিবীতে আছে, সারা পৃথিবীতে 303টা ইউনুস সেন্টারের মাধ্যমে এই মতবাদ এবং এই কার্যক্রমগুলিকে পরিচালনা করছেন। এটাই জি, এটা তো সমাদৃত হয়েছে, এবং তিনি এই কর্ম সম্পাদন করেছেন এবং মানুষের উপকার করেছেন বলেই তো তাকে শান্তিতে নোবেল দেওয়া হয়েছে। তো সেই মানুষটা যেহেতু সারা বিশ্বে সমাদৃত, তো আমাদের দেশে কিভাবে উনি অবহেলিত হওয়া শুরু হলেন? কার রোশানলে উনি পড়লেন? কবে থেকে উনি মামলার জালে পড়া শুরু করলেন? না, উনি যে মামলার জালে পড়া শুরু করলেন, এটা আমি আমার লয়ার হিসাবে আমি ওনার, যেহেতু ওনার ব্যক্তিগতভাবে আমি ওনার এই বিষয়ের আইনগতগুলি নিয়ে যখন আমি করেছি, তখন আমার বিদেশি সাংবাদিক, বিশ্বের বিভিন্ন সংস্থা, তারপরে স্টেট ডিপার্টমেন্ট, ইংল্যান্ড বলেন, বাংলাদেশের সমস্ত সবার সাথে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ প্রতিষ্ঠানগুলির সাথে আমার কমিউনিকেশন হয়েছে, কারণ আমার কাছ থেকেই তারা তথ্য নিতে চেয়েছে। তো এই তথ্যগুলির থেকে আমি যে জিনিসটা বিশ্বাস করলাম, এটা হচ্ছে আমাদের মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি তার প্রতি একটু বিদ্যান্বিত, মানে তার প্রতি একটি বিশেষ ধরনের তার একটা তীক্ষ্ণ দৃষ্টি বা বিদ্বেষপূর্ণ আচরণ সৃষ্টি হলো। তো এইটার আচরণটা কি ডক্টর ইউনূস সাহেবকে বললে তিনি নিজের মুখে কখনো তা বলতেন না। তিনি আপনাদেরকেও যখন আপনারা বলছেন যে বিদ্বেষটা কি, উনি বলছেন না, তাকেই জিজ্ঞাসা করুন, আপনারাই খুঁজে বের করুন। তো আমি এখানে 3টা কারণ পেয়েছি। একটা কারণ হচ্ছে যে আমাদের যে উনি যে নোবেল পুরস্কার পেয়েছেন, তো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীরও মনে একটা আকাঙ্ক্ষা এবং তার পাশে যারা ছিল তাদেরকে উদ্বুদ্ধ করেছে যে না, তিনিও হয়তো নোবেল পুরস্কার পাবেন। যে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি বা তারপরে রোহিঙ্গার ইস্যুকে কেন্দ্র করে বাবা বললেন যে নোবেল পুরস্কার, তো উনি পেলেন। এই নিয়ে তার একটা মনোকষ্ট তার রয়েছে, এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত, ওনার যে কারণটার আমি তাদের মাঝখান থেকে যেটা জানতে পেরেছি, যে প্রাক্তন প্রধানমন্ত্রীর একটা সবসময় আকাঙ্ক্ষা ছিল বাংলাদেশ থেকে আমার বাবা শেখ মুজিবুর রহমানের, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাইতে পরিচিত ব্যক্তি আর কোনো বাঙালি যেন না হয়। কিন্তু ডক্টর ইউনূস
সারা পৃথিবীতে পরিচিত। যে কোনো একটা বাচ্চা ছেলেকে যদি বিদেশে বলেন ডক্টর ইউনূস, চিন্তা করে কোথায়, বাংলাদেশে তার এই ধরনের তার পরিচিতি হলো। বঙ্গবন্ধু তো যা পরিচিতি পাওয়ার তিনি তো পেয়েছেন, মর্যাদার আসনে তো তিনি অধিষ্ঠিত হয়েছিলেন। যে এইটাই আমি আপনাকে বলতে চাচ্ছি, এইখানে মাননীয় প্রধানমন্ত্রীর একটি বুঝার ভুল ছিল। তাকে যারা প্ররোচনা দিয়েছিল, তাকে যারা ভুল বুঝিয়েছিল, তারা ভুল বুঝেছে। এটা আমি অন্য প্রোগ্রামে, বিদেশিদের সাথে প্রোগ্রামও আমি বলেছি। সেটা কি, আমাদের স্বাধীনতা যুদ্ধ আরম্ভ হয়েছে 1971 সালে, আজ থেকে 43 বছর পূর্বে, 53 বছর পূর্বে। তাহলে ওই সময় আজকের বিদেশের যে লোকটা সিনিয়র সিটিজেন, তার বয়স হচ্ছে 60 বছর। তাহলে বাংলাদেশের যুদ্ধের সময় তার বয়স ছিল 6 বছর। এই তার 6 বছর থেকে 60 বছর পর্যন্ত সে তো নাবালক থেকে এই পর্যন্ত বঙ্গবন্ধুর কথা জানার কথা না, এবং স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে তখন তার জানারও কোনো সুযোগ ছিল না। তো সুতরাং তারা তো এই যে প্রজন্মটা, তারা তো বঙ্গবন্ধুকে জানে না, চিনে না, কারণ তার জন্মই হয়েছে 6 বছর স্বাধীনতা যুদ্ধের। আর এই যে জানে না, এই যে বিষয়টা, এই জিনিসটা কেন মাথায় ঢুকলো না যে বঙ্গবন্ধুর চাইতে ডক্টর ইউনূস কেন এত পরিচিত? ডক্টর ইউনূস তো সাম্প্রতিক এই পর্যায়ের বা এই সময়ের উনি হচ্ছে বিখ্যাত, ওনার এই কার্যকর্ম দিয়ে। তো এই জিনিসটা একটা ভ্রান্ত ধারণা ছিল। এই ভ্রান্ত ধারণাটা ছিল, যেমন আমরা বাংলায় বলি যে পোলা বাসলে বাপের নাম। তো ডক্টর ইউনূস সন্তান পোলা, সে সারা পৃথিবীতে আলোকিত হয়েছে বলেই বাংলাদেশের নাম এসেছে, এবং সেখানে তো অবশ্যই বঙ্গবন্ধুর নাম এসেছে। এই জিনিসটাকে কেন যে বুঝতে ভুল করলো সেটা আমার জানা নাই। আর তৃতীয় যেই কারণটা হলো, বিগত সরকারের মনে এমন একটা ধারণার জন্ম হয়েছিল, এটা আমি কেন, সবাই মনে করে যে আগামী 50 বছরের আগ পর্যন্ত, 50 সাল পর্যন্ত তাকে ক্ষমতা থেকে নামানো যাবে না। কিন্তু ডক্টর ইউনূসের এই পপুলারিটি এবং এই তার সামাজিক ব্যবসার জন্য যে বিশাল সারা পৃথিবীতে অবস্থান রয়েছে, এই কারণে তার মনে একটা ভীতি ছিল, একমাত্র ডক্টর ইউনূসই হয়তো জনগণের সারা বিশ্বের চাপে হয়তো তাকে সরিয়ে দিতে পারবে। এই প্রধানত 3টা মৌলিক কারণেই তিনি ডক্টর ইউনূসের বিদ্বেষী হয়ে উঠেছিলেন। এটা আমার ব্যক্তিগত ধারণা, আমি আলোচনা থেকে পেয়েছি, অন্যরার সাথে আলোচনা করে যেই তথ্য সংগ্রহ করেছি, এটাই হচ্ছে ধারণা। আর আমি মনে করি এই সম্পূর্ণ ধারণাটা ভুল, ভ্রান্ত, এবং এই ভুল ভ্রান্ত ধারণা থেকে প্রাক্তন প্রধানমন্ত্রীকে যারা পরামর্শ দিয়েছে তারাই ভুল হয়তো বুঝে অথবা না বুঝে একটা ভুল ধারণার মধ্য দিয়ে এই জিনিসটা গড়ে তুলেছে। আমরা আরেকটা যেটা শুনতাম সেটা হলো যে শেখ হাসিনা সরকারের সাবেক শিক্ষামন্ত্রী, পরে সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি, তারও নাকি একটা প্ররোচনা ছিল, অর্থাৎ তার স্বামীর মাধ্যমে কোনো না কোনোভাবে সে হয়তো বঞ্চিত হয়েছিল তার স্বামী, সে কারণে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরকম ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিষোদাগার করতেন। এইটা আপনারা মানে কতটুকু জেনেছেন? আমি আপনার এই বিষয়টাকে ক্ষুদ্র পর্যায়ে না নিয়ে আমি আর একটু ব্যাপকভাবে বলতে চাই। ডক্টর ইউনূস হচ্ছে বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশের ব্যক্তি। পৃথিবীর বহু উন্নয়নশীল, ইউরোপিয়ান কান্ট্রিগুলি উন্নয়নশীল, আরও অন্যান্য দেশও উন্নয়নশীল, আরবের বিভিন্ন দেশের, বিভিন্ন তুরস্ক, এরকম বিভিন্ন দেশেরই উন্নয়নশীল দেশ আছে। এত উন্নত দেশগুলি থাকার পরেও, ভারতের মতো আমাদের পার্শ্ববর্তী দেশ, সেই দেশও থাকার পরে বাংলাদেশের মতো একটা লোক এই প্রথম সারা পৃথিবীতে সমস্ত দেশের জনগণের, সমস্ত ইন্টেলেকচুয়ালদের, সমস্ত নোবেল বিজয়ীদের এবং সমস্ত ইন্টেলেকচুয়াল সোসাইটি এবং সরকার সবাই একমাত্র নেতা হিসাবে স্বীকৃতি পাওয়া, স্বাভাবিকভাবেই আমি ব্যক্তিগত মনে করি ওই দেশগুলি তো কিন্তু একটা শ্রেণী ঈর্ষান্বিত ছিল। ওই অংশটা
আমাদের পার্শ্ববর্তী দেশ এবং অন্যান্য দেশসহ তারা আমাদের দেশেরও কিছু একটা অংশের সাথে সংযোগ করেছিল। সেখানে যে একজনকে বলবেন তা না, এই ধরনের সব জায়গায় হয়েছে। এই যে গোষ্ঠীটা, এই গোষ্ঠীটাই কি করেছে, প্রধানমন্ত্রীকে মিথ্যা প্ররোচনা দিয়েছে যে তাকে ধ্বংস করো, তাকে ধ্বংস করো, বাংলাদেশ থেকে সামাজিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করো, এগুলির ভিতরে মিথ্যা প্ররোচনা দিয়ে মিথ্যা মামলা করে এগুলিকে ধ্বংস করে দাও। এগুলি ধ্বংস হয়ে গেলে বিশ্ব থেকে ডক্টর ইউনূস কাট অফ হয়ে যাবে এবং তার সামাজিক ব্যবসা নামক কিছু থাকবে না। এবং এইভাবে যদি তাকে ধ্বংস করা যায়, বিতর্কিত করা যায়, তাহলে বিশ্বের লোকজন তার পাশে দাঁড়াবে না। এটাই ছিল মূল উদ্দেশ্য। এটা যে একজন ব্যক্তি বা তা না, এটা একটা সমষ্টিগত একটা অংশ। এই অংশটার পিছনে বাইরেরও কিন্তু ইন্ধন আছে, যারা মনে করে যে বাংলাদেশের মতো একটা দেশ থেকে লোক এসে সারা বিশ্বের নেতা হবে কেন। কারণ আমরা কিন্তু অতীতে দেখি নাই যে বিশ্বের এমন একজন ব্যক্তি যাকে সবাই সমর্থন করে। এটা হচ্ছে একটা ব্যতিক্রম ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এখন পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনার সময়ে কতটি মামলা দায়ের করা হয়েছিল, সেই মামলার বাদী কারা, এই মামলার পেছনের কুশীলব কারা? জি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিরুদ্ধে সরাসরিভাবে দুটা ক্রিমিনাল মামলা করা হয়েছে। একটা হচ্ছে লেবার কোর্টের থেকে শ্রম আইন লঙ্ঘনের মামলা, আর একটা করা হয়েছে অ্যান্টি কারাপশনে শ্রমিকের টাকা আত্মসাৎ করার মামলা। আর বাকি যে মামলাগুলি হয়েছে এগুলি কিন্তু ডক্টর ইউনূসের মামলা না। সেগুলি হচ্ছে কর্মচারীরা সেই কোম্পানিগুলির বিরুদ্ধে যারা রিটায়ার করে গিয়েছে 10 বছর 20 বছর আগে, তাদেরকে দিয়ে এনে তাদেরকে প্ররোচনা করে তাদেরকে দিয়ে বিভিন্ন মামলা করা হয়েছে, আমার এই পাওনা সেই পাওনা। সেখানে যদি হয় তাহলে কোম্পানি না বিবাদী, কিন্তু ডক্টর ইউনূস সাহেব যেহেতু সবগুলির পরিচালনার জন্য চেয়ারম্যান, তাই ওনাকে ইচ্ছাকৃতভাবে সেগুলিতে নাম দেখানো হয়েছে। আরেকটি মামলা হয়েছে, সেটা হচ্ছে ট্যাক্সের মামলা, কর ফাঁকির মামলা। কর ফাঁকির মামলার মধ্যে আবার দু প্রকার হয়েছে। একটা হয়েছে ডক্টর ইউনূস এই নোবেল পুরস্কারে যে টাকাটা পেয়েছেন এবং বিদেশে বক্তৃতা, সেমিনার এবং লেখালেখি করে যে অর্থটা পেয়েছেন, এই ৭৬ কোটি টাকা উনি একটা করেছেন, ট্রাস্ট করেছেন, করে সেখানে উনি ট্রাস্টের ভিতরে দিয়ে দিয়েছেন। এই সম্পূর্ণ টাকাটা এটার জন্য দিয়ে দিয়েছেন, আর সামান্য কিছু টাকা ইউনূস সেন্টার এই বিষয়গুলিকে প্রচারণার জন্য করার জন্য। আর নিজের ফ্যামিলির জন্য ফর ওয়ান জেনারেশন, যে তাদের জন্য মাত্র টোটালে 6% টাকা বলছে যে এইখানে দেওয়া হলো, তারা যখন আবার শেষ হয়ে যাবে তো এটা আবার অরিজিনাল ফান্ডেই চলে যাবে। ওনার সম্পূর্ণ টাকাটা উনি দান করলেন। তখন বললেন তোমাকে দান কর দিতে হবে, দান কর দিতে হবে। তখন দান করের জন্য ওনার কাছে দাবি করা হলো আপনার 20 কোটি 25 কোটি টাকা সম্পূর্ণভাবে। তারপর উনি নিজেই মামলা করলেন, আমি দান করলাম, আমার দান কর দিতে হবে কেন। কিন্তু যে কারণেই হোক কোর্টকে যেভাবে তখন আদেশ দিয়েছে না তোমাকে দিতে হবে, গত সুপ্রিম কোর্টের বিচারকরাও যখন বললেন যে দিতে হবে, তখন তিনি টাকাটা দিয়ে দিলেন। এটা প্রায় 30 কোটি টাকার মতো। উনি কেন দান করলেন, এই দানের খেসারত ওনাকে দিতে হলো। অর্থাৎ ভবিষ্যতে যেন আর কোনো মানুষ দানে না আসতে পারে, এই কিন্তু একটা প্রক্রিয়া দাঁড়িয়ে গেল। এটা উনি দান করলেন, দান করার পরে ওনাকে এটা দিতে হলো। তারপরে আর কতগুলি মামলা হচ্ছে, গ্রামীণ কল্যাণ একটা অর্গানাইজেশন আছে, কল্যাণ গ্রামীণ ব্যাংকের, গ্রামীণ টেলিকম গ্রামীণ ব্যাংকের 34.2% শেয়ার হোল্ডার। তো ওইটা কল্যাণও তার সাথে শেয়ারের সাথে যুক্ত হয়েছে। তখন তারা কি করলো, 2004 থেকে আরম্ভ করে 2017 সাল পর্যন্ত ডেপুটি কমিশনার, জয়েন্ট কমিশনার এবং কমিশনার পর্যন্ত ফাইল অ্যাপ্রুভড, ইনকাম ট্যাক্সে কোনো প্রবলেম নাই। হঠাৎ 2017 সালে প্রধানমন্ত্রীর নির্দেশে ইন্টেলিজেন্স অথরিটিকে দিয়ে ওনারা এই 6টা ফাইল উদ্বোধন করলেন, করে বললেন
মন গড়া বলে দিলেন তোমার এখানে 600-650 কোটি টাকা বাকি, তুমি ট্যাক্স দাও নাই, তুমি এইটা দাও নাই, এইটা দাও নাই, এই কথাগুলি তখন বললেন। তখন ডক্টর ইউনূস সাহেবের নির্দেশনায় ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে, কারণ উনি তার মালিক না, প্রতিষ্ঠান বলল কেন আমাকে এই ট্যাক্স দেওয়া হবে, আমার ট্যাক্স তো ক্লিয়ার সমস্ত কিছুতে, সুতরাং এইখানে এনে এটা করে কি করলো, ওই যে ইনকাম ট্যাক্সের রেফারেন্সের মামলায় যদি কোর্টে যেতে হয় এবং এটার বিরুদ্ধে যদি আপিল করতে হয়, তাহলে নিয়ম হচ্ছে 25% টাকা দিতে হয়। এখন যদি সে অতিরিক্ত 100 কোটি টাকা ধরে, আপনাকে 25 কোটি টাকা দিতে হবে, আরেকটাতে 50 কোটি টাকা দিতে হলো 666 কোটি টাকার আপিল করার জন্য। এইভাবে একটা হয়রানি বলা হইল। এগুলি মামলাগুলি করলেন ওনারই প্রতিষ্ঠান, কেন এটাকে অবৈধ ঘোষণা করা হবে না রিটে, আর এইটাকে টিভির মাধ্যমে পত্রপত্রিকার মাধ্যমে প্রচার করা হলো ডক্টর ইউনূসের কর ফাঁকির মামলা। কর ফাঁকির যদি মামলা হয় তাহলে তো সরকারে না আমার বিরুদ্ধে মামলা করবে, ওনার বিরুদ্ধে মামলা করবে বা প্রতিষ্ঠানে, সরকার তো করে নাই, মামলা করেছে উনি। আমি সমস্ত ট্যাক্স দেওয়ার পরেও এই ইনফ্লেটেড ট্যাক্স কেন আমার প্রতি বেআইনিভাবে চাপিয়ে দেওয়া হবে? তার মানে কি এটা ভুলভাবে প্রজেক্ট করা হচ্ছিল? একবারে সম্পূর্ণ ভুলভাবে, কারণ এটা তো ট্যাক্স ফাঁকির মামলা না, অথচ টিভির স্ক্রলে নিউজ পত্রিকায় ডক্টর ইউনূসের কর ফাঁকির মামলা। কিন্তু কর ফাঁকির তো কোনো মামলা নাই। কতগুলি মামলা হলো এরকম ধরেন 12টার মতো মামলা, কর ফাঁকির মামলা বলে তার ইমেজটাকে সমস্ত জায়গায় বলতেছে কর ফাঁকি, বিদেশে কর ফাঁকিটা একটা বিশাল বড় ধরনের ক্রাইম। তাকে ওই ক্রাইমের অংশ করে বিদেশের কাছে মিথ্যা প্রচারের জন্য সেখানে কর ফাঁকির কথা বিতর্কিত করার জন্য। পরবর্তীতে এটা যখন আলোচনা হলো, কোর্টের মাধ্যমে যখন আমরা আলোচনা করলাম, সমস্ত কিছুতে করলাম, এই বিষয়গুলি তুলে ধরলাম, তখন মানুষ এটা বুঝতে পারলো। আর এমনি ওই ওনার মানে যেসব প্রতিষ্ঠানে শ্রমিকরা যারা চাকরি ছেড়ে দিয়ে গিয়েছিল, তারপরে এখনো যারা বর্তমান আছে, তারা কতগুলি মামলা করলো? এইখানে ধরেন আপনার প্রায় সব কিছু মামলা মিলিয়ে, শ্রমিক এগুলি সব কিছু মিলিয়ে প্রায় 180টার মতো মামলা টোটাল, 180 এরকম হবে। ওই বিভিন্ন প্রতিষ্ঠানের যেগুলি, এগুলি আবার বাতিল হয়ে গেছে বিভিন্নগুলি। আর শ্রমিকদেরকে তো টাকা ফেরত দেওয়া হয়েছে না, এখানে শ্রমিকদের যে প্রাপ্য আছে দেওয়া হয়েছে। এখানে একটা জিনিস আপনাদের আমরা যে কথাটা বলি, ইউনূস সাহেবের যেই প্রতিষ্ঠানগুলি আছে, এখানে দুই ধরনের প্রতিষ্ঠান আছে। একটা হচ্ছে নট ফর প্রফিট, আর একটা হচ্ছে প্রফিট। প্রফিট অর্গানাইজেশনগুলি হয় কোম্পানি আইনের 29 ধারায়, অর্থাৎ আপনি ব্যবসা করবেন, প্রফিট নিয়ে নেবেন, খরচ করবেন, প্রফিট নেবেন, যেটা আপনি শুরুতে বলছিলেন। তো লেবার আইনে আছে যে নিট প্রফিটের 5% মালিক হচ্ছে শ্রমিকরা। কিন্তু এই যে গ্রামীণ টেলিকম যে মামলা করা হলো এবং অন্যান্য অর্গানাইজেশনগুলি, তার বিরুদ্ধে যে লেবারের মামলা করা হলো, এটা একটা বিভ্রান্তিকর মামলা করা হলো। কেন? এই কোম্পানিটা ঘটনা হয়েছে কোম্পানি আইনের 28 ধারায়। 28 ধারায় কি? 28 ধারায় কোনো ব্যক্তি চাইলেও কোম্পানি গঠন করতে পারে না, কারণ ওই ধারায় বলেছে সরকার স্যাটিসফাই হতে হবে, সন্তুষ্ট হতে হবে যে এটা একটা দাতব্য প্রতিষ্ঠান, অলাভজনক প্রতিষ্ঠান, জনগণের কল্যাণে সে ব্যবহৃত করে, এবং ওই কোম্পানির মেমোরেন্ডাম অফ আর্টিকেলে ঘোষণা থাকতে হবে যে আমরা লাভ্যাংশ কখনো বিতরণ করা হবে না, আইনে বলা হয়েছে নিষিদ্ধ। তাহলে সরকারের একজন সচিব একটা সার্টিফিকেট দিবে, দ্যাট ইজ মিনিস্ট্রি অফ কমার্সের সার্টিফিকেট দিবে, ইয়েস এটা অলাভজনক প্রতিষ্ঠান, তখন এটাকে কোম্পানিটাকে রেজিস্ট্রেশন দেওয়া হবে। মোহন ভাই, আমি যদি গত বছরে ফিরে যাই 2023-এর অক্টোবর নভেম্বর, সেই সময়টাতে আমি নিজেও ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যেসব মামলা হয়েছিল সেই লেবার কোর্টে, সেই মামলা আমি নিজেও কভার করতে গিয়েছি। সেখানে আদালতের পরিবেশটা কি ছিল, এবং আপনি যদি একটা পরিত্যক্ত ভবন, যেটা সরকার পরিত্যক্ত ঘোষণা করে দিয়েছে, সেই ভবনে আদালত পরিচালনা করা, এবং সেখানে লিফট ছিল না, এবং একটা ঘিঞ্জি ছোট্ট একটা ঘরের ভিতরে সে মামলা কার্যক্রম
পরিচালনা, এটা এটাই আমি আপনার কাছে আসতেছিলাম। জি। তাহলে নট ফর প্রফিট, আমার কোম্পানি বলতেছে তুমি নট ফর প্রফিট, তুমি কোনো মুনাফা বিতরণ করতে পারবে না, বললে তোমার লাইসেন্স ক্যান্সেল হবে। তাই বলা হচ্ছে যে শ্রমিকদের গ্র্যাচুইটি, তার প্রভিডেন্ট ফান্ড যা কিছু আছে সব দেওয়া হচ্ছে। আর বলা হচ্ছে 5% তো আমরাও নেই না, এখানে কোনো মালিক নাই, সবাই হচ্ছে আমরা উদ্যোক্তা, তো সুতরাং সবাই নিচ্ছে, তোমাদের এখানে নাই। তখন সেখানে বলা হলো আমরা শ্রমিকদেরকে কেন 5% দেওয়া হচ্ছে না, বলে মামলা করলো। আরেকটা করলো লেবার আপনার বলা হলো তাকে কেন পার্মানেন্ট করা হলো না। ওই অর্গানাইজেশনের কাজটা হচ্ছে চুক্তিভিত্তিক। আমার যদি চুক্তিভিত্তিক হয় তাহলে আমি তাকে কেমনে পার্মানেন্ট করব? চুক্তি আমারও যখন বাড়ে তখন তারও বাড়ে, এইভাবে কিন্তু 25 বছর চলছে। হ্যাঁ, এই আর্গুমেন্টগুলি কিন্তু চমৎকারভাবে আপনি উপস্থাপন করেছেন, এখন আমি সেটাই বলতে শুনেছি। তো এগুলির মধ্য দিয়ে যখন হলো তখন লেবার কোর্টে মামলা করা হলো। এই যে 3টা ধারায় মামলা করা হলো, চাকরি স্থায়ীকরণ করার কারণে অর্জিত ছুটি দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হলো না কেন, তারপরে বলা হলো 5% মুনাফা দেওয়া হলো, এগুলি লেবার কোর্টে সিভিল অপরাধ। লেবার কোর্টের 19তম অধ্যায় থেকে ক্রিমিনাল অপরাধ হয়েছে 283 নম্বর ধারা থেকে। 283 নম্বর ধারায় এই অপরাধ নাই, এই সিভিল অপরাধগুলিকে ক্রিমিনাল অপরাধে পরিণত করছে বলছে। এবং যেটাকে 6 মাসের ধারা শাস্তি দিল সেটা হচ্ছে রেজিস্টার গোপন করা, জবাব না দেওয়া, ওই বিষয়ে কোনো মামলাই করা হয় নাই। যেই বিষয়ে মামলা করা হয় নাই সেটাতে 6 মাসের কারাদণ্ড এবং 30,000 টাকা জরিমানা করা হলো। এইটাকে জাতিসংঘ এখানে পর্যবেক্ষণ করে বলেছে ন্যায়বিচারের সাথে প্রতারণা। এত বড় অপরাধ একটা দেশ এবং জাতির জন্য বিশাল কলঙ্কময়, জাতিসংঘ পর্যবেক্ষণ। আর আপনি যে কথাটা বলেছেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের যিনি পরিচালক ছিলেন তিনিও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে বিবৃতি দিয়েছেন। আর এইখানে ওনাদের টিম পর্যালোচনা করেছে, প্রতিটা ডেটে উপস্থিত ছিলেন, থেকে বলছেন এই যে সিভিল মিনিটটাকে বলে, যেখানে বিধান আছে সিভিলের বিধান, ক্রিমিনাল কোনো বিধান নাই, এগুলিকে বলছে তুমি অপরাধ করছো বলে শাস্তি দিয়েছে, এইটাকে বলছে ন্যায়বিচারের সাথে প্রতারণা, পরিপন্থী না, ন্যায়বিচারের সাথে প্রতারণা একটা দেশের জন্যই জন্য। এবং জাতিসংঘের মহাসচিব বিদেশে গিয়ে বলছে, যে ফ্রান্সে গিয়ে বলছে, জাতিসংঘের মানবাধিকারের যিনি সেক্রেটারি ডাইরেক্টর জেনারেল, তিনি বলছে আদালতের মাধ্যমে এই করা হচ্ছে, কন্ট্রোল করা হচ্ছে, এতটুকু কথা বলছে। তো এখন এই জিনিসটা হলো, তারপরে লেবার কোর্টের আপনি তো দেখলেনই, তাকে এই শাস্তি দিল লেবার কোর্ট, তাকে বাধ্যগত করা হলো, ফরমাসি রায় দেওয়া হলো। এবং তিনি যখন উঠেন এবং তার সাথে আরেকজন আছেন, ওনার প্যারালাইজ, তাকে চেয়ারে করে উঠতে হয়, হুইল চেয়ারে করে, যেদিন ওনার ডেট থাকে সেদিন লিফটটা অকেজো করে দেওয়া হয়, সেখানে হেঁটে উঠানো হয়, আবার দুপুরে হেঁটে নামানো হয়, আবার খাওয়া দাওয়া করে আবার উঠা হয়, এইভাবে দীর্ঘভাবে হয়রানি করা হয়েছে। এবং প্রতিটা বার লেবার কোর্টও জোর করে তাকে বলতেছে, অর্ডার দিচ্ছে মঞ্চে ওঠেন, অর্থাৎ কাঠগড়ায় দাঁড়ান, এইভাবে অপমানিত সমস্ত কিছু করায়। এবং ঘন ঘন ডেট দেয়, এবং ঘন ঘন ডেট দিয়েছে। যেই মামলা অন্যের একই মামলা 5 বছরও শেষ হচ্ছে না, শুনানি হচ্ছে না, সেখানে 2 দিন পর, 3 দিন পর, 4 দিন পরে ডেট দেওয়া হচ্ছে। এইভাবে নাজেহাল করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস মহানগর আদালতে গেলেন, তিনি আদালত থেকে বের হয়ে একদিন বললেন যে আমাকে লোহার খাঁচার ভেতরে প্রবেশ করানো হয়েছে। সেই সময়টা যদি একটু স্মরণ করেন। এটা বলার আগে তাহলে কোন মামলাটা সেটা বলতে হয়। এই ক্রিমিনাল মামলাটা পরবর্তীতে এপিলে এসে এপিলেট ট্রাইব্যুনাল কোর্ট সম্পূর্ণ মামলাটা পূর্ণাঙ্গ শুনানি করে, আপনাদের সাংবাদিকদের উপস্থিতিতে শুনানি করে এটাকে খারিজ করে দিয়েছে। এই মামলাটা আর নাই। দ্বিতীয় মামলাটা হচ্ছে, তখন তাকে ওই মামলায় যখন টিকতে পারতেছে না, তখন তার বিরুদ্ধে একটা মামলা করলো। একবার করলো কি, তুমি লেবারদেরকে কেন 5% দিচ্ছ না, তখন শ্রমিক ইউনিয়নকে দিয়ে কোম্পানি কোর্টে একটা মামলা করালো হাইকোর্টে, এই গ্রামীণ টেলিকমকে অ্যাবলিশ করে, বিলুপ্ত করে যেন তাদের টাকাটা দেওয়া হয়। এবং অ্যাটর্নি জেনারেল গিয়ে সেখানে হাজির হয়ে
অর্ডার নিয়েছেন, তিনি আসতে পারেন না। যেখানে লেবার পরিদর্শক তারাও কিন্তু ওই কার্যালয়, সেও কিন্তু 1-2 নম্বর বিবাদী। নেওয়ার পরে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যখন বিজ্ঞপ্তি দেওয়া হলো, তখন যখন দেখা গেল সরকার সুকৌশলে কোম্পানিটা তার হাতে লিকুইডিটর নিয়োগ করে নিয়ে যাচ্ছে, তখন তাকে শ্রমিকদের ওই 5% টাকা হিসাব করে দেওয়া হলো। এইখানে আরও গভর্নমেন্ট নির্মম একটা কাজ করলেন। গ্রামীণ টেলিকমের নিজস্ব একটা ইনকাম ছিল, গ্রামীণ ফোনের ওই যে বললাম 34.34%, এইখানে তার একটা নিজস্ব আয় ছিল, যেটা শ্রমিকের কাজের সাথে কোনো সম্পর্ক নাই। তখন তাদের সাথে যখন সমাধা করলো কোম্পানিকে বাঁচানোর জন্য, তখন বলল ওইটারও 10 বছরের টাকা দিতে হবে। ফলে 437 কোটি টাকা হয়ে গেল, এবং সেই টাকাটা সেখানে দেওয়া হলো। এবং একটা শ্রমিক, একটা মানে ড্রাইভার, সে 5 কোটি টাকা পেয়ে গেল। কোনো যেখানে একটা কোম্পানিকে লুটপাট করার জন্য যা করা দরকার তা করলো, একটা পিয়ন পেয়ে গেল 5 কোটি, 4 থেকে 5 কোটি টাকা। একটা সচিব কখনো এটা কল্পনায় করতে পারে না। তারপরে তার গ্র্যাচুইটি ট্যাচুইটি এগুলি তো আলাদা আছেই, শুধু 5% হিসাবে। এইভাবে কোম্পানিকে ভাবলো ধ্বংস করে দিতে বলে টাকা পয়সা লুটপাট করার জন্য। তারপরে এইটাও যখন দেওয়া হলো যে ঠিক আছে আমি দিয়ে দেই, কী করব, সরকার যেহেতু আমাকে বাধা দিচ্ছে, নইলে কোম্পানি নিয়ে নেবে, তখন এই টাকাটা দিলাম কেন, এইটাকে আবার অপরাধ হিসাবে ধরলো। বলল তুমি শ্রমিকের টাকা, যখন তাদের টাকাটা দেওয়া হলো, তখন শ্রমিকরা বলল যে আমরা যে এই মামলাটা করলাম 2017 সাল থেকে 110টা মামলা, এর মধ্যে ট্রেড ইউনিয়ন করলো একটা মামলা, যেটা গোপন করে হাইকোর্টে মামলা করলো, সরকারি করাইছে। তো সুতরাং আমাদের লয়ারের সাথে আমাদের একটা কন্ডিশন ছিল যে আমরা যদি মামলায় জিতি তাহলে আমাকে পয়সা দিবা, কি যা পাবা তার 6%, আর যদি হারি তাহলে আমাদের পয়সা নাই। এইটাকে বলা হয় কন্টিনজেন্সি এগ্রিমেন্ট, কন্টিনজেন্সি ফি। এটা সাধারণত আমেরিকায় এটা ব্যাপকভাবে প্রচলিত, যে জিতলে পয়সা, না জিতলে পয়সা নেই। তারা যখন জিতছে তখন বলছে তাহলে আমাদের 6% দিতে হবে, নইলে তারা ওই সোলেনামায় সই করতেছে না, মামলা উড্র হচ্ছে না, তাহলে আমার কোম্পানি ঝুলে আছে। তখন ওই কোম্পানির কী করলেন, এই 437 কোটি টাকা কিন্তু গ্রামীণ টেলিকমের ফান্ড থেকে কোম্পানি আইন অনুসারে এটা শ্রমিক এবং দুই পক্ষের একটা কমিটি করে তাদের সিগনেটারি করে একটা সেপারেট অ্যাকাউন্ট করে এখানে দেওয়া হয়েছে। তাহলে এইখানে যে কোম্পানির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস, কোম্পানির এই কোম্পানির আর কোনো দায় দায়িত্ব নাই, তাদেরকে দিয়ে দিছে। তাদের কাছে আবেদন করলো যে আমাদের 6% দেওয়া হোক, তারা দিয়ে দিল 26 কোটি টাকা। এইটাকে বলতেছে ডক্টর ইউনুসের নির্দেশে দিছে, অথচ এই অ্যাকাউন্টের সিগনেটারি উনি না, এটা শ্রমিক এবং ব্যবস্থাপনা পরিচালক। মিস্টার আব্দুল আল মামুন, আমরা আপনার কাছে জানতে চেয়েছি যে ডক্টর ইউনুস একের পর এক মামলায় তিনি হাজিরা দিতেন, এত দ্রুত তার মামলার তারিখ পড়তো যে আপনি নিজেও অনেক সময় বিস্ময় প্রকাশ করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস যখন মহানগর দায়রা আদালতে শুনানিতে গেলেন, তিনি একদিন বের হয়ে জানালেন যে তাকে লোহার খাঁচার ভিতরে ঢুকানো হয়েছে এবং সেখান থেকে তিনি বের হয়ে আসছেন। কি ছিল সেখানকার পরিবেশটা? যখনই কোর্টে যাওয়া হলো তখনই বলা হলো যে লোহার খাঁচায় ডক্টর ইউনুস সহ এখানে 14 জনকে আসামি করা হয়েছে, গ্রামীণ ব্যাংকের হচ্ছে 8 জন, উনি সহ। তো কোর্ট প্রথমে বললেন যে ডক্টর ইউনুস ছাড়া বাকিরা লোহার খাঁচায় যান। তো ডক্টর ইউনুস এত উদার প্রকৃতির এবং উনি বললেন যারা আমার সাথে সারা জীবন গ্রামীণ ব্যাংক নিয়ে প্রতিষ্ঠা করেছেন, এর মধ্যে ডক্টর শাহজাহান যিনি প্যারালাইজ ছিলেন তাকে নিয়ে দাঁড় করালেন, নূরজাহান বেগম এই যে বর্তমান যেখানে স্বাস্থ্য উপদেষ্টা, উনি তারা দুজনই গ্রামীণ নোবেল পুরস্কার প্রাপ্ত গ্রামীণ ব্যাংকের ছিলেন, ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন, তারা সহ। তখন উনি বললেন কতটুকু উদার, কতটুকু হলে তিনি বললেন যে না, তাহলে তো আমি থাকতে পারি না, আমিও সেখানে রইলাম। এই যে লোহার খাঁচা সম্পর্কে ওনার বক্তব্যটা দিলেন, কারণ বক্তব্যটা উনি দিলেন এই কারণে, এটা আসলে একটা অপমানজনক
এবং একটা মানুষের নেবিচারের পরিপন্থী। কারণ যখন কারোর বিরুদ্ধে মামলা হয়, যতক্ষণ পর্যন্ত আদালত কর্তৃক তার সাক্ষী প্রমাণের মাধ্যমে সে দোষী সাব্যস্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে নিরপরাধ, তার কোনো অপরাধ নাই। এটা হচ্ছে আইনের বিষয়। হি উইল বি ট্রিটেড অ্যাজ এন ইনোসেন্ট, এবং সেইখানে এভিডেন্সের মাধ্যমে সেটা করা হবে। তাই তিনি বললেন যে এইখানে দুর্দর্শ কোনো ব্যক্তি যদি হতো তাহলে তার জন্য একটা লোহার খাঁচা। তো সুতরাং ডক্টর ইউনূস সাহেব এটা সামাজিক, উনি বলছেন সেটা আমার শুধু একার জন্য না, আমি টোটাল সমাজের জন্য, সামাজিক টোটাল বিচার প্রক্রিয়া নিয়ে বলছি। এটা ঠিক না। পরে তো সেটা কিন্তু আবার এই প্রতিক্রিয়া দেওয়ার পরে আদালত থেকে কিন্তু একটা ডিরেকশন আসলো, সেই লোহার খাঁচা তো নিশ্চয়ই এখন উঠে গেছে। আপনার অভিজ্ঞতা কি? না, লোহার খাঁচাটা ডিরেকশনটা দিয়ে আমারও প্রশ্ন হচ্ছে, আমি এটা জানি না এখনও ফুল উঠছে কি না। তবে প্রশ্ন হচ্ছে লোহার খাঁচার একটা অংশ যদি মনে করে অনেক দুর্দর্শ যে কোনো মুহূর্তে একটা অঘটন ঘটাতে পারে, একটা প্রক্রিয়ার জন্য হয়তো ছোটোখাটো একটা রাখতে পারে, কিন্তু সাধারণ যার বিচার এখনও সম্পন্ন হয় নাই তাকে সবেমাত্র সন্দেহজনক, যতক্ষণ পর্যন্ত সে কিন্তু এখনও সন্দেহজনক, তাদেরকে জন্য এই ধরনের লোহার খাঁচা, এটা অবমাননা, এটা চলে যাক। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তো সরকারের পক্ষ থেকে, সর্বোচ্চ ব্যক্তির পক্ষ থেকে নানা সময়ে তুচ্ছ তাচ্ছিল্য করা হতো, তাকে সুদখোর বলা হতো, তাকে বিদেশিদের দালাল বলা হতো, ষড়যন্ত্রকারী বলা হতো, যে গভর্নমেন্টের বিরুদ্ধে তিনি দেশের বাহিরে ষড়যন্ত্র করছেন। উনি তো ষড়যন্ত্রকারী কার পক্ষে করেছেন? ওনাকে যদি ষড়যন্ত্রী বলা হয়, বিদেশের কাছে পপুলার করেছেন, জনগণের জন্য সমস্ত কিছুতে করেছেন। কারণ আজকে তার গ্রামীণ ব্যাংক সম্পর্কে আমি এখন আপনাকে তথ্যটা দেই। 1989 সালে এই ক্লিন্টন আরকানাস অঙ্গরাজ্যের গভর্নর ছিলেন। আমেরিকার সবচেয়ে আরকানসাস সবচেয়ে দরিদ্রতম স্টেট, এখানে 60% লোক সরকারি ভাতায় চলে। তিনি একজনের কাছে বললেন যে আমার এই দেশটাকে, এই অঙ্গরাজ্যটাকে কেমনি উন্নত করতে পারি। ওই মহিলা ছিলেন বোধ শিকাগো ব্যাংকের এমডি, উনি বাংলাদেশে গ্রামীণ ব্যাংক দেখতে এসেছেন। তখন তিনি তাকে বললেন, হ্যাঁ আমার কাছে তো একজন লোক আছেন, তিনি বাংলাদেশে থাকেন, তার নাম হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তুমি যদি তাকে আনো তাহলে তোমার প্রবলেম সলভ। ইউনূস সাহেব তাকে ইনভাইট করলেন। উনি 3 মাস পরে গেলেন। ইউনূস সাহেব বললেন, তার কথা শুনে, তার পরিকল্পনা দেখে উনি মুগ্ধ হলেন এবং এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করলেন। তারপরে ডক্টর ইউনূসকে বললেন, 91 সালের আমি প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হব, আপনি আমার পাশে থাকবেন। উনি গেলেন, তাকে পাশে দাঁড় করেন, উনি পরিচয় করে দিলেন, ওনার নাম, উনি ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের উনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, গ্রামীণ ব্যাংকের এই কার্যক্রম আমি প্রেসিডেন্ট হলে আমেরিকায় এই কার্যক্রম গ্রহণ করব, এটা উনি ঘোষণা করলেন। তারপরে উনি আরেক সময় ওনাকে ডেকে নিয়ে বললেন যে আমি আপনাকে বিশ্বব্যাংকের চেয়ারম্যান বানাতে চাই। একটা দেশের প্রেসিডেন্ট হওয়ার চেয়ে তো বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হওয়াটা অনেক গর্বের মনে করে মানুষ। উনি বললেন, আমি তো প্রেসিডেন্ট, আমি তো আমেরিকার সিটিজেন না, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হলে তার আমেরিকার। তিনি বললেন, আমি সিটিজেনশিপ দিয়ে দিলাম। তখন তিনি বললেন, না আমি তাও পারি না। কেন? বিশ্বব্যাংকের কাজ হচ্ছে ধনীদের সেবা করা, তাদের মর্গেজের বিনিময়ে তাকে টাকা দেওয়া, আর আমি হচ্ছি গ্রামীণ ব্যাংক, বিনা মর্গেজে মানুষকে লোন দিয়ে, বিনা বাউসে স্বল্প লোন দিয়ে আমি করব, আমি এটা করতে পারি না। তাহলে তিনি বিশ্ব ব্যাংকেরও কিন্তু প্রেসিডেন্ট হতে চান নাই, এত বড় সম্মানিত পদ। তারপরে ওনার প্রেসক্রিপশন, যাকে মিস্টার কিসলো বা কি একজন নাম বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট আসলেন, উনি তার স্ত্রী সহ প্রেসিডেন্ট হওয়ার পর বাংলাদেশে আসলেন। আসার পরে উনি গেলেন পটুয়াখালীতে, দেখে উনি অবাক হয়ে গেলেন এই আপনার ব্যবস্থা দেখে। তিনি তাকে বললেন যে তুমি আমার সাথে ভাইস প্রেসিডেন্ট হও, তুমি যে কোনো কাজ সময় দিতে পারবে না। উনি বললেন তা না। তারপরে ওনাকে কি করলেন, বিশ্ব ব্যাংকের যে ঋণ দেওয়া হবে এটা বাছাই কমিটির সমস্ত দিতে হবে, তাকে চেয়ারম্যান বানালেন। উনি 3 মাস পরে সেটাও রিজাইন দিয়ে চলে আসলেন, কই না আমি তো তাদের খেদমত করতে পারি না। তাহলে
এই যে উনি বিশ্ব ব্যাংকের চেয়ারম্যান এবং বিশ্বের এই জিনিসও উনি নিতে চান নাই। তারপরে আপনারা জানেন 111 এই যে সরকার আর্মি ব্যাক আসলো, সারা রাত্র ওনার বাসায় বসেছিলেন, 2 বছর থাকবেন ওনাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য। উনি কিছুতেই রাজি হন নাই। আজকেও যে উনি আসলেন, উনি কিন্তু বিদেশে তার প্রোগ্রাম ছিল, উনি আসলেন 8 তারিখ, ওনার প্রোগ্রাম ছিল 28 তারিখ পর্যন্ত। উনি প্রোগ্রাম করে যাচ্ছেন, ওনার নামেই কিন্তু সোশ্যাল বিজনেসের নামে প্যারিস অলিম্পিক এবং সমস্ত কিছুতে হলো, এবং সেই জায়গা থেকে উনি ফ্রান্সে যাওয়ার কথা এবং ব্রাজিলে যাওয়ার কথা, সমস্ত কিছুতে। সেখান থেকে ছাত্রদের আহ্বানে ছাত্ররা তাদের রক্তের দোহাই দিয়ে যখন বললেন, তখন তিনি আসলেন। তাহলে ওনার ক্ষমতা লিপ্স তো ছিল না। আর আজকের এই মুহূর্তে যেই ধরনের পরিবেশ ঘটেছিল, এইখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিকল্প ছাড়া এই মুহূর্তে দেশের গৃহযুদ্ধের মতো যে প্রক্রিয়া চলে গিয়েছিল, আর কোনো সমাধান ছিল না। তাই তিনি বলেছেন, আমি তোমাদের আহ্বানে এসেছি। এবং উনি সেদিনও তার বক্তব্যে বলেছেন, আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্ররা। তাই সেইখানে তার নিয়ে উনি এই জিনিসগুলি করছেন। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যে প্রশ্নগুলির মধ্যে আসলেন, দেখা গেল যে তাকে চারিদিক থেকে আন্তর্জাতিক বিভিন্ন ধরনের, আমাদের প্রতিবেশী দেশ, আমাদের বর্তমান পূর্ব প্রধানমন্ত্রী ইন্ডিয়াতে বসে, চারিদিক থেকে দেখা গেল উনি অফিসে করতে পারছেন না, চারিদিন বিভিন্ন দাবি দেওয়ার নামে তাকে ঘেরাও করা হচ্ছে, সমস্ত কিছু করা হলো। এরপরে দেখা গেল আনসার, ছাত্রলীগ যুবদলের ছেলেরা আনসারের নতুন পোশাক পরে তারা সেক্রেটারিয়েট ঘেরাও করে ওনার ঘেরাও করানো বলো। উনি একটা টর্নেডোর ভিতরে পড়ে গেলেন। এই অবস্থা থেকে উনি চালাচ্ছেন। এখন উনি সবচেয়ে সম্মানিত ব্যক্তি, সারা পৃথিবীতে উনি সমাদিত, কিন্তু একজন একক ব্যক্তির পক্ষে কখনোই কাজ করা সম্ভব না। আপনি যেহেতু আইনাঙ্গনের লোক, আইন পেশায় আপনি উজ্জ্বল ব্যক্তিত্ব, তো এই যে আইনাঙ্গনের যে চ্যালেঞ্জ, সব কিছু তো শেষ করে দেয়া হয়েছে, প্রধান বিচারপতিকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, রায় পরিবর্তন করে দেয়া, সেই জায়গাটায় শৃঙ্খলাটা ফিরবে কিভাবে? ডক্টর ইউনূস কি করবেন? না, আমি মনে করি ডক্টর ইউনূস সাহেবের সামনে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। এটা হচ্ছে প্রশ্ন, সবচেয়ে বড় জিনিস। এই আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে এনে এবং বিচার ব্যবস্থাটাকে একটা সুস্থতার দিকে নিয়ে যাওয়ার জন্য, এই ক্ষেত্রে আমি মনে করি এইখানে তাহলে গণতান্ত্রিক যে ব্যবস্থা, আমাদের পার্লামেন্টারি সিস্টেমে কিন্তু একটা পরিবর্তন আনতে হবে। আমরা মনে করি পার্লামেন্টে গেলে এমপিরা কথা বলবে, এমপিরা স্বাধীন। আসলে বাস্তবে কি আমাদের পার্লামেন্টের এমপিরা স্বাধীন? না, তারা পরাধীন। তারা কোটা ব্যবস্থার মতো তার চেয়ে জঘন্যভাবে পরাধীন। কেন পরাধীন? সংবিধানের 70 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, যদি পার্টি ভুল সিদ্ধান্ত নেয়, ওই তার পার্টির এমপিকে তার পক্ষে ভোট দিতে হবে। সে যদি ভোট না দেয়, তাহলে তার এমপিত্বশিপ চলে যাবে। তাহলে এই যদি অবস্থা থাকে, তাহলে কিভাবে আপনি গণতন্ত্রকে প্রতিষ্ঠাতা করবেন? অথচ আপনি আমেরিকায় দেখেন, ব্রিটেনে দেখেন, কানাডা দেখেন, স্ব পার্টির ব্যক্তি স্ব সরকারের ভুল নীতির পক্ষে এসে ভোট দিচ্ছে, ফলে সরকার সংশোধিত হচ্ছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ডেভেলপড হচ্ছে। এই 70 অনুচ্ছেদকে যতক্ষণ পর্যন্ত এই সংবিধান থেকে চিরতরে বাতিল করা না যাবে, ততদিন পর্যন্ত কোনো গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসা সম্ভব না। এটা অসম্ভব। এটা তো এমপির নাম দিয়ে এমপি বানিয়েছেন, কিন্তু তার হাতে এবং পায়ে শিকল পরানো আছে যে আমি যা বলবো, যা ভুল করব, তার বিপক্ষে তুমি ভোট দিতে পারবে না, তুমি আমাকে সত্য বলে প্রকাশ করতে হবে। ভাউন ভাই, আমরা একদমই আলোচনার শেষ প্রান্তে, আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে ধন্যবাদ, আপনি ব্যস্ততার ভিতর দিয়েও আমাদেরকে সময় দিয়েছেন। আমরাও চাচ্ছি যে দেশ এগিয়ে যাবে। দর্শক, আপনারা দেখছিলেন আইএফএসসি ব্যাংক নিবেদিত সংলাপ প্রতিদিন। আজকে আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।